আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। দীর্ঘ 15 বছর শাসনের পর ক্ষমতা থেকে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তার অলিতে গলিতে এখন বিজয়ের উৎসব। লোকজনের মুখে একটাই কথা, আমরা স্বাধীন। কিন্তু সত্যিই কি তাই? বাংলাদেশের বিক্ষোভ কি শুধুমাত্র ছাত্র আন্দোলনই ছিল, নাকি শেখ হাসিনার পদত্যাগের পিছনে ছিল অন্য কোনো বিদেশি ষড়যন্ত্র? এই পরিবর্তন কি আদৌ সাধারণ মানুষের জীবন বদলে ফেলতে পারবে? এত রক্তপাত, এত হত্যার পরেও বাংলাদেশের ছাত্ররা স্বৈরাচারী ক্ষমতার সামনে মাথা নত করেনি। আর এটা ভীষণই সাহসী পদক্ষেপ ছিল বাংলাদেশের ছাত্রদের জন্য। কিন্তু এই পরিবর্তন কি আপনাদের সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবে? আজকের ভিডিওতে এ সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার আগে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল সেই 2018 সালে। সে সময় হাসিনা সরকার আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, বরং সব কোটা বাতিল করে দিয়েছিলেন। এরপর সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু গত 5 জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপর থেকেই টানা 2 মাস ধরে চলছে ছাত্রদের বিক্ষোভের মোটিভ কিন্তু শুরুর দিকে একদম সিম্পল ছিল, যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে। কারণ মুক্তিযোদ্ধা কোটাই বর্তমানে মুক্তিযোদ্ধারা না, বরং চাকরি করছে তাদের নাতি নাতনিরা। আর তারপরেই আসে শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি করবে না তো কি রাজাকারের নাতিরা চাকরি করবে, এই বলে শেখ হাসিনা। আর এইখান থেকেই শুরু হয় ছাত্রদের মন ভাঙ্গা। তারা যে মানুষটার মুখের দিকে তাকিয়ে আন্দোলন করেছিল, সেই তাদের দিকে এত উদাসীন। শুরু হয় আবারও বড় আকারের আন্দোলন, কিন্তু এর পরেও সরকার ভুল করতে থাকে। সেই আন্দোলনকারীদের উপর গুলি করে, লাঠিচার্জ করে, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো কিছু বাদ যায়নি। এই সমস্যাটা শুরুতেই টেবিলে বসে আলোচনার মাধ্যমে সলভ করা যেত। সেটা কি এমন ভাষণ আকারে দিয়ে সরকার ওভার কনফিডেন্স? শেখ হাসিনার ওভার কনফিডেন্সের কারণ কি ছিল জানেন? কারণ যে বাংলাদেশের মানুষেরা আর শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে, তারাই কিন্তু একটা সময় তাকে নাম দিয়েছিলেন জননেত্রী। প্রশ্ন হলো, এই জননেত্রী থেকে তিনি কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলেন? বাংলাদেশের এই আন্দোলনকে শুধু কোটার জন্য, নাকি এর পিছনে ছিল মানুষের জমানো ক্ষোভ? চলুন এবার সেটা একটু ডিসকাস করি। আজকের দিনে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। 1947 সালে জন্ম হয় শেখ হাসিনার। 1971 সালে তার পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং ভারতের সহযোগিতায় পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেন। কিন্তু এর ঠিক 4 বছরের মাথায় 1975 সালে সম্পূর্ণ পরিবার সহ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। আর এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম মিলিটারি কুপ। এই সময় বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা জার্মানিতে ছিলেন, যার কারণে তারা বেঁচে যান। পরবর্তীকালে 1981 সালে শেখ হাসিনার দেশে ফেরেন, যুক্ত হন রাজনীতির সাথে। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগে তিনি নতুন করে শক্তিশালী করে তোলেন। সে সময় বাংলাদেশের মিলিটারি জেনারেল এরশাদের শাসন চলছিল। মিলিটারি শাসন বন্ধ করতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সে সময় শেখ হাসিনা রাজপথে আন্দোলন শুরু করেছিলেন। আর যে আন্দোলনকারীদের উপর তিনি গুলি করেছেন, সেই আন্দোলন করে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। আর সে সময় থেকেই তিনি হয়ে ওঠেন বাংলার গণতন্ত্রের জাতীয় প্রতীক। 1996 সালে ভোটে জিতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এ সময় 2টা কারণে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিয়েছিল। একটা হলো ভারতের সঙ্গে গঙ্গার জল নিয়ে চুক্তি করেছিল, আর দ্বিতীয়টা হলো চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সে সময় ইনসার্জেন্সি হচ্ছিল, তিনি সেটা বন্ধ করেন। কিন্তু এর পাশাপাশি তার প্রথম টার্মে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, আর সেই দুর্নীতির সাথে তিনি নিজেও জড়িয়ে পড়েছিলেন। এর ফলে 2001 সালে তিনি আবার ভোটে হেরে যান। এছাড়াও বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়েছিল। 2004 সালে তার উপর বোমা হামলা হয়। সেই বোমা হামলায় তার কানের কিছুটা অংশ ছিঁড়ে যায়। 2009 সালে তিনি আবার হিউজ মার্জিনে ভোটে জিতে ক্ষমতায় আসেন। বলতে পারেন একটা সময় মানুষ তার উপর ভরসা করেছিল, আর সেই ভরসা কিন্তু তিনি কিছুটা হলেও রেখেছিল। কিভাবে চলবে সেটা বলি। 2009 সালে যেখানে বাংলাদেশের জিডিপি ছিল $102 বিলিয়ন, সেটাই 2022 সালে গিয়ে দাঁড়ায় $460 বিলিয়ন। এমনকি পাকিস্তানের থেকে বাংলাদেশের টাকার মান বেড়ে যায়। সাথে দেশ জুড়ে গার্মেন্টসের
বিজনেস বাংলাদেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে তোলে। বাংলাদেশে একটা সময় খুব গরিব দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত 20 বছরের মধ্যে বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে। দেশে তৈরি হয়েছে পদ্মা সেতু, কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি ও শেখ হাসিনার কাছের মানুষেরা সরকারের বড় বড় পদ খুব সহজে পেয়ে যেতেন। একটা খবর নিশ্চয় মনে আছে, এই বছর ঈদে একজন সরকারি চাকরি করা ব্যক্তির ছেলে 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনতে গিয়েছিল, আর পরে জানা যায় ওই সামান্য গভর্নমেন্ট সার্ভিস করার লোকটার কাছে ছিল কোটি কোটি টাকা। আর এটা আমি মাত্র একজনের কথা বললাম, কারণ বাংলাদেশে শেখ হাসিনার শাসনের একটা সরকারি চাকরি পাওয়া মানে ছিল ঘুষ নেওয়ার লাইসেন্স পাওয়া। পুলিশের ঘুষ নেওয়া থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বেআইনি ভাবে লোকজনের জায়গা জমি দখল করে নিত। আওয়ামী লীগের ছোটখাটো সভাপতি পদ পেলেও একজন নিজেকে রাজা মনে করত, যেন তারাই সবকিছু। জিডিপি গ্রোথ যেমন বেড়েছিল, সাথে বেড়েছিল জিনিসপত্রের দাম। একজন চাকরিজীবী ঢাকা শহরে 12,000 টাকা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে যাচ্ছিল। আপনি বলতে পারেন হাসিনা সরকারের আমলে দেশের মজ্জায় মজ্জায় দুর্নীতি হয়েছিল, আর এতে সব থেকে বেশি সাফার করত সাধারণ মানুষ। আর যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট পার্টি এর বিরুদ্ধে কিছু বলতে যেত, তাদের জেলে ভরে দেওয়া হতো, এমনকি আয়না ঘরেও ভরে দেওয়া হতো। বাংলাদেশের সব থেকে বড় বিরোধী দল ছিল বিএনপি, কিন্তু তাদের লিডারদেরকে অনেক সময় বিনা বিচারে জেলে ভরা হচ্ছিল। না, আমি এটা বলছি না যে বিএনপি খুব একটা ভালো দল, কিন্তু একটা দেশ চালাতে গেলে যেমন সরকারের প্রয়োজন, তেমনি অ্যাপয়েন্টমেন্টেরও কিন্তু প্রয়োজন। না হলে সেটা কিসের গণতন্ত্র? আর এই পুরো সিস্টেমের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলতো, তাদের গুম করে দিত, আয়না ঘরে ভরে দিত। রাতের অন্ধকারে সিভিল ড্রেস পরে পুলিশ তাদের তুলে নিয়ে যেত বাড়ি থেকে। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে এরকম প্রায় 600 জনকে গুম করা হয়েছে। আর এটা তো আমি বললাম শুধু পাবলিশ হওয়ার সংখ্যা, না জানি আরো কত মানুষ গুম হয়ে গেছে, বিনা বিচারে তাদের হত্যা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনার এই পদত্যাগের পিছনে বাংলাদেশের মানুষের কত বড় ক্ষোভ লুকিয়ে আছে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কি? শেখ হাসিনা কি পদত্যাগ করে ভালো কাজ করেছে, নাকি পরবর্তীতে বাংলাদেশে আরো বিপর্যয় ঘটবে? সে মূল্যবান মন্তব্য আপনি আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।